ওদেরকে তোরা তো দোষ তো তোরা হইলে জুনিয়র তৈরি করতে পারতাস না, সমস্যা তো তোদের। এক ব্যাচের দায়িত্ব হচ্ছে পরের জুনিয়র গুলার তৈরি করা, তারপর দায়িত্ব পরের তৈরি করা। এই তৈরি না করার ফলে টিচারদের বেশি কাটতে হচ্ছে, বেশি বুঝ দেওয়া লাগতেছে। তোদের চাপই তো সোজা হয়ে যাবে যে অমুক স্যারের কম, অমুক কোর্সের কম, জানবে তারা, এভাবে তারা তৈরি হয়ে আসবে। স্যার ক্যাম্পাসে তো স্যার জুনিয়রই চেনা যায় না স্যার। এইটাই তো গ্যাপটা তৈরি হইতেছে, আমি তো ওটাই বলতেছি, এই গ্যাপটা কেন হইলো, এই গ্যাপটা কমান যায় না? এই কমানোর জন্য কে কি দায়িত্ব নেবে সেটা তো করতে হবে। আমি বুঝতে পারছি যে আমাদের যে জি স্যার। গ্যাপটা, হিউজ গ্যাপ তৈরি হইতেছে, এটা কোনো না কোনো গ্যাপ আছে যে আমাদের মিক্সিং হচ্ছে না, বা কোথাও টিচাররা, তোরা যেদিন ক্লাস করিস ওরা আসে না, ওরা যেদিন আসে তোরা আসিস না। এই ধরনের কারণে ডিপার্টমেন্টের সঙ্গে ইন্টিমেসি নাই। সব তো তোরা যে ওয়ার্কশপটা করলি, হ্যাঁ, এখানে তো তোদের কাজই করার কথা না, তোরা শুধু বসে বসে দেখবি, আর বাকিরা জুনিয়ররা করে দিবে। আবার তোরা সিনিয়রদের করে দিছে এক সময়, এরকম হওয়ার কথা ছিল। তাহলে প্রজন্ম তৈরি হলো না, এটা তো হলো না। প্রজন্ম তৈরি করা উচিত ছিল। ডিজাইন টক কন্টেন্ট এ কমপ্লিট রিপোর্ট, তারপর সাবমিশন মেথড এ টিভি প্রোডাকশন টক শো, ডিজাইন টক এন্ড এ লালন সং এ লালন আসছে তোদের, জি স্যার, অনেকজনে আছে, 24 জন। লালন সং ক্রোমা। ওকে, 24 জন আসছে মানে ছাত্র কয়জন? 45 জন স্যার। আমরা তো স্যার ইয়ের দিন 42 জন অ্যাটেন্ড করছিল ওয়ার্কশপে। ওকে, এই যে আমি চলে আসছি। আচ্ছা, ওদের হলো সব কথা বলা শেষ, বললাম যে আজকে শেষ ক্লাস। আমি তোমাদের 22 তারিখে ক্লাস শুরু করেছিলাম, 22 মে। আজকে ক্লাস শেষ হচ্ছে, মাঝখানে আন্দোলন ছিল, অনলাইনে ছিল বেশিরভাগ ক্লাস, বকা দিয়েছি, হ্যাঁ, আবার মিষ্টি কথা বলেছি, জ্ঞানমূলক কথা বলেছি, আদেশমূলক, অনেক ধরনের কথা বলেছি। তোমরা ভালো ভালো গুলি গ্রহণ করবে, যেমন করে গ্রহণ করে চুম্বক তার শক্তিতে লোহাকে, ছোট ছোট গুড়াকে গ্রহণ করে চুম্বক, বাকি বালি কাদা এগুলিকে সে ধরে না, ছেড়ে দেয়, ফেলে দেয়, তাই না? এক জায়গায় ধুলা জায়গায় এরকম করে ঘুরাইলে চুম্বক কি করে, সব তোমার লোহা গুলি ধরে, বাকিগুলি আর ধরে না, কাদার মাটি ধরে না, ছেড়ে দেয়। তো তোমার ভেতরে যেই গুণ আছে, মানবিক গুণ, দয়া গুণ, সেটা দিয়ে আমার ভালো জ্ঞানগুলি নিবা, কথাগুলি নিবা, খারাপ গুলি, রাগ গুলি ছেড়ে ফেলে দিবা তোমাদের। আর তারপরে যদি কিছু কঠিন কঠিন কথা বুকে লেগে যায়, দাগ লেগে থাকে, সেগুলি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমরা তোমাদের মহত্ব দিয়ে ওগুলি ক্ষমা করে দিবা। এরপরে তো কথা বলে শেষ করে দিচ্ছি ক্লাস। স্যার একটা কথা আছে, আর তোমাদের ক্লাস শুরু হবে আমি যে 10টা বাজে, ওদের সঙ্গে ক্লাস আমার, এখন আর বাড়ায়ও না। স্যার একটু কথা বলো, কয় আমাদের তো অনেক চাপ, যদি কিছু অ্যাসাইনমেন্ট কমাই দিতেন। আমার মাথায় তো রক্ত বুঝে কি পরিমাণ উঠছে, যে কাজই নাই। অডিও রেকর্ডিং হয়ে গেছে, অডিও ওখানে কপি লিখে ফেলছিস, রেডিওর কাজ শেষ, একটা টিভি একটা স্ক্রিপ্ট লেখা জমা, তোমরা তো অ্যাসাইনমেন্ট করছো নিজেরাই জানো, আর একটা অডিও যেটা করছিল ওটাই জমা দিবা, আর টিভিটা দিবা 20 নাম্বার, আর তোমার এক্সপিরিয়েন্স গুলো ছবি টবি দিয়ে সাজায় দিবা। এইটাও নাকি প্রেশার হয়ে যেতেছে। তাহলে এগুলো কি করা উচিত? তাহলে তোমরা অটো পাসে চাও, তোমাদের চাপ হয়ে যাবে। তোমরা তো সেমিস্টার শুরুতেই জানো তোমাদের এতগুলি লোড ম্যানেজমেন্ট, এতগুলি কোর্স, একসঙ্গে পরীক্ষা, নোটিশ হবে, এগুলি তো নতুন কিছু না। তোমাদের পেশাই হচ্ছে তোমার ছাত্র,
তবে পেশার ছাত্র, তোমাদের কাজ হচ্ছে বাপ মা টাকা দেয়, এই কাজটাই সুনিপুণভাবে সম্পন্ন করা। এখন যদি তুমি এই লোড না নিতে পারো, তাহলে কাজে গিয়ে কেমন লোড ম্যানেজমেন্ট করবা? আমি তো রাগটা করছি। এবার আমি বলছি, আমি সবাই যদি ফেল করো, তাও এই ম্যানেজমেন্ট আমার বলবে না যে কেন ছাত্র ফেল করলো, অন্য টিচারকে জিজ্ঞেস করবে। পাশ করে তো দায় থাকে টিচারের, আমার বেলা দায় নেই। এই পরীক্ষা পাশ দিয়ে ফেলেছি বহু আগে। সবগুলো যদি ফেল করো তোমরা, আমার সমস্যা নাই। তুমি জমা দাও না এই গুগল ক্লাসরুমে, আমি তোমার কেমন পাশ করাবো? আমি পড়াইতে পারছি কিনা সেটা বলো। আর অন্য বলে অন্য স্যার এইটা বলবা না। অন্য স্যারদের কাজ, অমুক স্যার, এক স্যারের কাজ আর এক স্যারের কাছে গেছে বলবা না। এটা খুবই খারাপ জিনিস। শিখে নাও তোমরা যে যখন 5টা কোর্স চলে, 5জন শিক্ষকই তোমার কাছে স্বতন্ত্র এবং সম্মানীয়। এক স্যারের ক্লাসের কথা একজনের কাছে বলবা না যে স্যার খুব লোড পড়ে গেছে আপনার। তাহলে ওই স্যার মাইন্ড করবে মনে মনে যে আমার কোর্সে তার গুরুত্ব নাই। এটা যেই দেবতা যে ফুল দিয়ে পূজা পছন্দ করে তাকে তাই সেটাই দেওয়া লাগে, সেটাই করবা। তাহলে তুমি পুণ্যার্থী হিসেবে সার্থক এবং স্রষ্টার কাছে তুমি প্রিয় পাত্র হবে। আল্লাহ যদি সিজদা পছন্দ করে সিজদা দিবা। দুর্গা যদি মনে করো যে ষষ্ঠীতে ফুল পছন্দ করে ফুল দিবা। তোমার যিশু যদি অন্য কিছু পছন্দ করে যিশুর জিনিস দিবা। আল্লাহর জিনিস নিয়ে যিশুর কাছে গেলে হবে না, দুর্গার জিনিস নিয়ে আল্লাহর কাছে গেলে হবে না। যার যার কল্প আলাদা। যে প্রত্যেকটা মডেল টিচার আলাদা, প্রত্যেকটা মডেল টিচার আলাদা সম্মান দিবা। একজনের প্রবলেম আরেকজনের কাছে গিয়ে বলবা না স্যার মুখ লোড পড়ে গেছে, আপনি একটা কমায় দেন। তো তুমি হয়তোবা তোমার দুর্বলতম বন্ধুর জন্য প্রতিনিধিত্ব করে বলতেছো। হ্যাঁ, লাভবান হবে দুর্বল বন্ধু, তুমি ফায়ারে পড়বা, তোমার উপর একটা করবে যে তুই কইছস। আজকে বুকটা পাইতে দিছিল, ঝাঁঝরা হয়ে গেছিল সাইদ। সাইদ এখন কব্বরের মধ্যে মিশা, ওর হাড্ডিও মিশে গেছে 1 মাস 10 দিনে। জীবনটা গেছে সাইদের। আর এখন রান চাপাইতেছে, দই খাইতেছে, বিদেশ যেতেছে আমরা বাকিরা, কি আরাম। কিন্তু বুক পাইতে মরছে কিন্তু সাইদ, বা সাইদের সঙ্গে আরো 50 জন, বা এখন তো দেখতেছি প্রায় 1000 খানেক। তাহলে বুক যে পাতবা, বন্ধুটা বুক পাইতে দেওয়ার মতো পিছনে বন্ধুটা আছে কিনা, সেই বন্ধুটার খোঁজ নিও আগে। মানে এটা শেয়ার দে, বা যারা প্রতিনিধিত্ব করবে তাদেরকে বলে দিলাম। যাই হোক, ওদের রাগারাগি করে শেষ করছি। আমি একটা বিন্দু পরিমাণ আমার অ্যাসাইনমেন্ট চেঞ্জ হবে না, যেটা আছে সেটা দিবা। আর যা দিবা না ফেল করবা। আচ্ছা, লাস্টে আবার একটা হইছে, শেষ চলে আসবে, আরেকটা আসছে স্যার, যদি মিড টার্ম এক্সাম দিয়েছিলেন বড় ভাইরা কি করছিল, এটা যদি আবার একটা দেন। যে আমি যদি লেখা দিই তো করে, তো আর কি জমা দিবি? তো বড় ভাইদের কাছ থেকে বইলা নিয়ে নাম বদলাই দিয়ে দে যে এটা তোর অ্যাসাইনমেন্ট। চুরি বিদ্যা আর কেমনে শিখবি তোরা? আচ্ছা, এখন যেটা শেষ করি আমরা আমরা আজকে লাস্ট ক্লাস, তোমাদের এই যে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিই, তোমরা সেটা ওইভাবে দিয়ে দিও, শেষ হয়ে যাবে। তাহলে স্প্রিং সেমিস্টার তোমাদের মোটামুটি করাই আছে। এখন 15 নম্বর ক্লাস অ্যাসেসমেন্ট তোমরা যে আইডিয়া করলা সেগুলি তো বলেছো মিড টার্মে মুম্বাইয়ের পরে। 40 নম্বর হচ্ছে এখন সাবমিশন, 5 নম্বর অ্যাটেন্ডেন্স হচ্ছে 60। তার মধ্যে তোমরা যে টকশোটা করলা, টকশোটার সেট ডিজাইন দিবা, টকশো এর কন্টেন্ট আর এর পরিচিতি, ছবি এবং এডিট করে দিবা টকশোটা। একজন এডিট করলে তো দায়িত্বটা হয়ে গেল, দায়িত্ব নিয়ে এডিট করো। করে এই টকশোটা তোমরা যে প্ল্যান করলা, প্রত্যেকেই এই টকশোটা নাম দাও। ডিজাইন টক, ডিউরেশন 15 মিনিট বা 18 মিনিট, পার্টিসিপেন্ট এত, সেট এরকম, গ্রাফিক এরকম হবে। হ্যাঁ, বিষয় এইটা সব। তারপর একটা বাজেট করো, যে 5 জন 4 জনের জন্য বাজেট 3000 টাকা করে, 12,000। নাম দাও কারা কারা আসবে। উপস্থাপক এত হাজার টাকা, উপস্থাপকের টাকা কিন্তু এখনো পাইনি। আমার টাকা কিন্তু এখান থেকে শীত থেকে নামার সময় দেওয়ার কথা ছিল। তোমরা আর্টিস্টকে বঞ্চিত করতেছো এমন অসম্ভব। স্যার ওই যে ইসা বিন রাফি ডিরেক্টর ছিল। না, ডিরেক্টর তোমরা সবাই, বাট প্রোডাকশনে কে ছিল? প্রোডাকশন তোমরা, ওই প্রোডাকশনের মালিক তোমরা সবাই, সবাই প্রডিউসার। পাশের ভাই স্যার। হ্যাঁ, সবাই, প্রত্যেকেই তোমার এটা প্রডিউসার, কারণ এককভাবে কেউ ক্রেডিট নিতে পারবে না। আচ্ছা, যাই হোক, এটা বাজেট করো একটা। ফুড, সেট, স্টুডিও ভাড়া, ক্যামেরা, সেট, লাইট, গ্রাফিক্স, এডিটিং সহ পুরো একটা বাজেট শেখো, যেটা ফার্স্ট মিড টার্মে করছিলা।
এই টকশোটার একটা বাজেট থাকলো, তারপর টকশোর সেট ডিজাইন দিলা, এরকম হইলো। তারপর অডিও ম্যানেজমেন্ট কেমনে করলা লিখবা, ভিডিও ম্যানেজমেন্ট কেমন হইলো, ক্যামেরা কটা ব্যবহার হইলো, লিখা টেকনিক্যাল জায়গাগুলি বর্ণনা দাও, দিয়ে এটা ভিডিওটা তো একজন এডিট করে ফেলো। কে দায়িত্ব নিচ্ছ ভিডিও এডিট করার জন্য? ওদের কাছে ফুটেজটা কালেক্ট করো, কালেক্ট করে তোমরা, যে হামিদুল দায়িত্ব নিছে, চমৎকার। আমি হচ্ছে যে তাহলে এটা নিব না স্যার, ওই যে গ্রিন স্ক্রিনে যেটা আছে। গ্রিন স্ক্রিনেরটাও করো, ওইটাও করো, দুইটাই করে দাও। ওকে। ওটা তেমন কিছু না, ওটা তো করাই আছে, খালি জাস্ট খালি তুমি পজ গুলা কেটে দিবা যেখানে যেখানে তোমার প্রবলেম আছে। তো নাম পরিচয়ের সময় মাথাগুলা যেগুলি নাড়াইছে ওই ইনসার্ট গুলা বসাই দিলা। অ্যাস্টনটা দিবা যখন ওরা কথা বলতেছে, ওদের শুদ্ধ নামে গ্রাফিক্যাল অ্যাস্টন দিবা, 10 সেকেন্ড 15 সেকেন্ড স্থায়ী থাকলো। হ্যাঁ, যারা কথা বলছে তাদের উপরে নামের ফলক যেটা অ্যাস্টন আছে। তারপর একজন দায়িত্ব হলো গ্রাফিকের, আমি তো এডিটটা করবো, একজন শুধু টাইটেলটা ডিজাইন টক নাম হলে ডিজাইন টকের একটা গ্রাফিক করো 15 সেকেন্ডের, বা নামটা যে অ্যানিমেশন করে আসলো একটু, ওইটা দিয়ে তুমি পরে মিড ব্রেকে গেলাম আমরা, আবার ওই অল্প ওইটার লাস্ট অংশটুকু কেটে যদি 15 সেকেন্ড 20 সেকেন্ড বানাও, লাস্টে 8 সেকেন্ড বা 5 সেকেন্ড কেটে আমরা একটা গ্রাফিক চেঞ্জ হয়ে বিরতির পর সবাইকে স্বাগত আমাদের অনুষ্ঠানে, ব্যাক টু দা প্রোগ্রাম। আবার যখন বিরতি নিব ওই ওই লুপটা দিয়ে যাব, লাস্টের ওই 5 সেকেন্ড দিয়ে আউট হবো। হ্যাঁ, ট্রানজিশন দিয়ে বের হবো, আউট। আবার ইন করব, ওইটা দিয়ে ইন করলাম, অনুষ্ঠান ইন করে ডিজলভ ইন করলো আমার উপরে, স্বাগত আপনাদের বললাম। তারপর নাম আসলো প্রত্যেকের, শেষ। তারপর এন্ডিং এর পরে এন্টাইটেল উঠে গেল, প্রত্যেকের নাম থাকবে, তোমাদের ব্যাচের নাম, ডিপার্টমেন্টের নাম, ক্যামেরাম্যানদের নাম, এডিটর অসীমের নাম, লাইটম্যানের নাম, ট্রলির নাম, আমরা প্রোডাকশন সুপারভিশন, ডিপার্টমেন্টের নাম, ব্যাচের নাম, লাস্টে কপিরাইট 2024 সামার বা স্প্রিং সেমিস্টার। সারা জীবন এই ক্রেডিট লাইন তোমাদের সঙ্গে থেকে যাবে। তোমরা ইউটিউবে দিলেও কন্টেন্ট হিসেবে থাকবে, তোমার কাছে থেকে যাবে। আর যারা এডিটিং করছো বা এইটার মধ্যে টক শোর মধ্যে উপস্থিত ছিলা, তাদের তো বিরাট ব্যাপার, তারা এটা আলাদাভাবে যত্ন নাও, খোঁজ খবর নাও। এটা যদি হামিদ করে একটা ভার্সন, অন্য জন দায়িত্ব নিতে পারো যে স্যার আমারও এডিটিং এর আগ্রহ আছে, সেও একটা ভার্সন করতে পারো, অসুবিধা নাই তো। এটা শেখাতো, ফুটেজটা প্রত্যেকে নিয়ে নিয়ে কাটলেও শেখা হয় যে আমি যে এই মাল্টি ক্যামেরায় এডিটিংটা করলাম, মাঝখানে মাঝখানে থামছে তো, তাইলে এখন জোড়া লাগাবো কেমনে, ওইটুক ফাইলে দিলেই তো জোড়া হয়ে গেল। হয়তো মাঝখানে একটা ইনসার্ট দিয়ে আসা লাগতে পারে, তখন একটা ইনসার্ট দিয়ে আসা। এই কাজগুলি শেখার জন্য ফুটেজ দরকার হয়। যত খারাপ ফুটেজ থাকবে, এনজি থাকবে, অত কিন্তু এডিটিং শেখার জন্য ভালো। ভালো ফুটেজ তো এডিট করার কিছু নাই, ওটা তো ভালোই আছে। ধরো আমরা আনকাট যদি করতাম, লাইভ করতাম, হ্যাঁ, এই প্রোগ্রামটা লাইভ হইতে পারতো না, মানে কোনো থামা যাবে না, কিচ্ছু করা যাবে না, টিভির জন্য যদি বরাদ্দ থাকতো সময়, তাহলে কি আমরা থামাতে পারতাম? না স্যার। পুরোটা একসঙ্গে করে ফেলতাম। তখন ওখানে ওই ফুটেজটা তুমি পাইলে তো এডিট এডিট শিখতে পারবা না। ফাইনাল প্রোডাক্টে, পলিশ প্রোডাক্ট থেকে শেখার কিছু নাই। যখন এনজি থাকবে, থামা থাকবে, প্রবলেম থাকবে, প্রবলেমগুলি সলভ করবে এডিটর। এখানে এডিটর গড হিসেবে আইসা রূপান্তরিত হয়, যে যত ধরনের প্রবলেম এডিটর ক্যান সলভ দ্য হোল থিং। তাহলে তার যে জ্ঞান, টেকনিক্যালিটি শেখা, এটার জন্য যারা আগ্রহী থাকবা, প্রিমিয়ারে কাজ করবা, পরীক্ষার মধ্যে করার দরকার নাই, ফুটেজ নিয়ে রাখো, একদিন রাত জেগে শিখলা যে এটা এডিট করি, তো একটা এডিটিং টকশোটা, এটা এটা এই ধরনের প্রবলেম হলে কেমনে সলভ করে। একটা ডিজলভ দিলাম আমি মেশিনে, একটা আমি হাতের দিকে দিই, তো কোনটা বেশি সফট হয়? মেশিনের লিভারেজ বেশি সফট হয় নাকি আমার টাইম লাইনে অটো দিয়া করলে, ট্রানজিশন ড্র্যাগ এন্ড ড্রপ করলে ভালো হয়? লেবারটা পুল করলে তো হয় না স্যার। তা আমি তো শুনতে পাচ্ছি না। তোমার কথা শোনা যায় না তাহমিদ। সরি স্যার, মানে লেবারটা পুল করলে স্যার অনেক ইজিলি হয়ে যাচ্ছে, এবং এখানে জাস্ট কি গুলো চাপ দিলেই কোনটা আমি চাচ্ছি কত ইজিলি হয়ে যাচ্ছে। রাইট, রাইট, জাস্ট আমি হচ্ছে জাস্ট থিঙ্ক করবো যে এটার সাথে এটা মিলবে, এটা ভালো লাগবে, জাস্ট প্রেস কি করবো এবং লেবার পুল করবো, রাইট, এটুকুতেই অনেক বেশি সুবিধা। একজাক্টলি। কত সহজে হয়ে যেত, যাচ্ছিল। জি কত স্যার। ধরনের
মানে এটা আবার প্রশিক্ষণের ব্যাপার আছে, ওই মেশিনটার উপর যেমন দক্ষতা তৈরি হয় কারো, ওই মেশিনটাই নিয়ে যদি 2 বছর 3 বছর কেউ খেলে, তাহলে কোন জায়গায় যাবে তার দক্ষতা, শার্পনেস। অনলাইন এডিটর অনেক দাম, কিন্তু টেলিভিশন প্রোডাকশনে প্রতিটা টিভিতেই কিন্তু অনলাইন এডিটর দরকার হয়। নিউজে, প্রোগ্রামে অনলাইন এডিটরে যিনি এডিটিং এ খুব দক্ষ, তাকে অনলাইন ভার্সনে নিয়ে যায়, কারণ তার আঙ্গুলের উপর দিয়ে অনিয়ারে যায়। ফাইনাল কাটটা তো তার উপর দিয়ে যাচ্ছে, তার আঙ্গুলের উপর দিয়ে, চিন্তার উপর দিয়ে যাচ্ছে। সো ভেরি সেন্সিটিভ এই পোস্ট। ভালো বেতন, এসিতে কাজ করে, গরম টরম নাই, তোমার শিফটিং ডিউটি, অতিরিক্ত চাপ নাই। 8 ঘন্টা মানে 8 ঘন্টা, গাড়ি দিয়ে আনবে নিয়ে যাবে ব্রডকাস্ট টিম বাসা থেকে। এটা একটা ভালো সফিস্টিকেটেড জব, অনেকেই বেছে নেয় এই দায়িত্ব। আবার ধরো যিনি নিউজ এক্সপার্ট, উনি আবার গানে এক্সপার্ট না। যারা গানে এক্সপার্ট তারা টকশো এক্সপার্ট না। আবার নাটক এক্সপার্ট আলাদা, অনলাইনে টকশো এক্সপার্ট আলাদা। এক একজন এক এক দিকে স্কিল ডেভেলপ করে। যিনি গানের এক্সপার্ট উনি গানটাই করে, কারণ তালের ব্যাপার আছে, বাদ্যযন্ত্রের ব্যাপার আছে, এক্সপার্টিসটা তৈরি হয় তার উপর। যে নিউজের অনলাইন এডিটর, সে নিউজটা বোঝে চমৎকার ভাবে, সে ওইটা অপারেশন করতে পারে। খুব সেন্সিটিভ জায়গা তো নিউজের, একটা মিসকাট দিলে মিসকাটটা অনির হয়ে যাবে। তো এই যে এইটা তোমার তোমরা করে জমা দিলা, হ্যাঁ, এই কোনটা আছে? হামিদ এবং অন্য যে কেউ দুজনই করতে পারো, এখানে আমার কোনো ওপেন থাকলো, হ্যাঁ, এই জায়গাটা। তারপর লালনের যে গানটা আছে ওইটাও ও করে দিচ্ছে। তোমরা যে এই জিনিসগুলি লিখা জমা দিয়ে দিও, ঠিক আছে। আর 4 নম্বরে 20 নম্বর হচ্ছে ওয়ার্কশপ অন টেকনিক্যাল অফ টেলিভিশন প্রোডাকশন। একটা তোমার বানাবা, ওই ওয়ার্কশপে কি শিখলা সকাল থেকে, হ্যাঁ, ছবি দিয়ে দিয়ে ভাগ করে বুঝাই দিবা। মাইক্রোফোনের পরিচিতি শিখাইছি, মাইক্রোফোনের পরিচিতি দিয়ে দিলা। লাইটের কি লাইট, ফিড লাইট, ব্যাকলাইট, আর হচ্ছে শিখাইছি। তামজিদ বলো। স্যার এই যে ওয়ার্কশপ এক্সপিরিয়েন্স সাথে সাথে ওই যে স্যার যে এনজয় করছে ওগুলো কি মানে নিজস্ব ইনপুটটা দিতে পারি? যেমন হচ্ছে স্যার আমার ভাইয়ার সংটা অনেক ভালো লাগছিল, তো এখানে আমার নিজস্ব থট গুলো কি দিতে পারি ছবির সাথে সাথে? যে স্যার এটা ভাইয়ের অডিওটা তো বুঝতেছি না, কথা কথা ক্লিয়ার না। মানে স্যার যে হচ্ছে পারফরমেন্সের সময় যেই গুলো এনজয় করছে ওইগুলো মানে নিজের থটও কি মানে এসএমএতে পাশাপাশি দিতে পারি ওখানে? তোমার কথা ক্লিয়ার না তাহমিদ। লেখা দাও, লেখা দাও বাংলা। আরেকবার লাগা ওই হেডফোনের প্রবলেমটা। স্যার এখন শোনা যাচ্ছে স্যার? শুনতে এখন ঠিক পাচ্ছি, আছে স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ। জি স্যার, বললাম যে হচ্ছে স্যার মানে নিজের পার্সোনাল ইনপুট কি দেওয়া যাবে স্যার? ওই যে পারফরমেন্স আমার যেরকম স্যার, ভাইয়ের পারফরমেন্স অনেক ভালো লেগেছিল, তো ওনার ছবি দিয়ে স্যার আমার কিছু থটস আমি শেয়ার করলাম, ওখানে দেওয়া যাবে এরকম? তোমরা তোমরা বুঝে থাকলে এটা আমার বোঝাই দাও, আমি স্যার ও just কিছু বলতে শুনতেছি। চাচ্ছে, স্যার আমি বলি স্যার, ও বলতে চাচ্ছে যে যে একটা ভাইয়া যে পারফর্ম করলো আমাদের, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেগুলা ওগুলো আমরা ইনপুট হিসেবে দিতে পারি কিনা। স্যার হ্যাঁ, স্যার তাহমিদ বলো। স্যার আমি বলেছি, তা আমি কি বলতে চাচ্ছে? হ্যালো স্যার, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার তা আমি বলতে চাচ্ছি যে যে একটা ভাইয়া পারফর্ম করছে, একটা গান গিয়েছিল, যে তার ওই পারফরমেন্স অনেক পছন্দ হয়েছে। এখন ও চাচ্ছে যে একটা পার্সোনাল একটা ইনপুট দিতে তার অ্যাসাইনমেন্টে, ওর নিজের অ্যাসাইনমেন্ট, ওটা কি ও দিতে পারবে? আমি বুঝি নাই কথাটা, আবার স্যার গান যে গাইছে যে ভাইয়াটা, হুম। ওর পারফরমেন্স সম্পর্কে তা আমি তার এক্সপিরিয়েন্স কে অ্যাসাইনমেন্টে শেয়ার করতে পারবে কিনা সেটা বলছি। নাই, এটা তো রেলিভেন্ট না, হ্যাঁ। এটা তো আমরা চাইতেছি ওই গানটা ক্রোমা অংশটুকু তুমি এডিট করে দিবা। এখন তুমি দিতে পারো যে ওই যে গানটা গাইলো, ওই যে আমাদের এর বাইরে যখন একটা পরিবেশনা আমরা করলাম, ও একটা গান গাইলো, হ্যাঁ, সেইটা তো একটা এক্সট্রা অংশ ছিল। ক্ষমা আরুন যেহেতু আসছে, ও কেমন গান গায় সেটা তাৎক্ষণিকভাবে আমরা একটা পরিস্থিতি ক্রিয়েট করলাম, ধর একটা গান শুনি,
সেটা সারাদিনের অংশের মধ্যে না। তারপর আমরা করেছি ওর ইলেকট্রনিক গান যখন ইউটিউবতে বাজবে, তখন তোমার ওর মেরিটটা তুমি বুঝবা না ও কেমন গান গায়। ওইটা একটা ইলেকট্রনিক রেকর্ডেড গান। যখন ওর তুমি রিয়েল লাইফে গানটা শুনলা, তখন কিন্তু ফিলিংটা অন্য জায়গায় তোমার চলে গেছে। হ্যাঁ, এটা আর ইউটিউবের গানটার মধ্যে কিন্তু ফার ফার ডিফারেন্স আছে। ইউটিউবের গানের অডিও আমরা একটা মাইকের মধ্যে দিয়ে শোনাইতেছিলাম, ওটা রিয়েল ইয়ে না, অডিও না। তারপরে এটা ইলেকট্রনিক ব্যাপার থাকে। কিন্তু যখন ও খালি গলায় গান গাবে, তখন কিন্তু তুমি থিয়েটার, যেটা তুমি পারফর্মিং আর্ট, কথা কালকে ক্ষমারণ বলতেছিল যে পারফর্মিং আর্ট এবং ভার্চুয়াল আর্টের মধ্যে ফারাক আছে। হ্যাঁ, এটা কালকে কিন্তু ডাইরেক্ট এখন আমি বুঝাই দিলাম তোমার, যে ওইটা হলো স্ক্রিনে যখন দেখি তখন ভার্চুয়াল আর্ট, ভিজুয়াল আর্ট। যখন আমরা এটা বাস্তবে শুনলাম ত্রিমাত্রিক জায়গায়, তার স্থান, কাল, উচ্চতা, নিচতা, ক্ষেত্র গভীরতা আছে এবং ছোঁয়া যায়, শোনা যায়, এই ধরনের স্থানে শুনলে তখন এটা থিয়েটার হয়ে ওঠে। থিয়েটার বলে এটাকেই, হোম থিয়েটার বা অরিজিনাল থিয়েটার। এই এক্সপিরিয়েন্সটা ওখানে দিলে তোমার এই পরীক্ষা পদ্ধতির সঙ্গে কোনো হেল্প করছে না, এমনিতে তুমি। স্যার ওইটা তো আমাদের এই যে লাইটটা সেট করলাম, মানে সেট করা, তারপর কিভাবে গ্রিন স্ক্রিনের না, প্রবলেম সেটা তো হচ্ছিল, তোমার যে ও শর্ট, তো এই জিনিসগুলো তো না না, ওইটা তো গ্রিন স্ক্রিনের পর্বে দিবা। ওটা তো ও জি তো স্যার। জিজ্ঞেস করে না, ও জিজ্ঞেস করছে হচ্ছে ওর পারফরমেন্স ওর যে ভালো লাগলো, ওই অনুভূতিটা দিতে পারবে কিনা। ওইটা তো তো তুমি পারফর্ম এমনিতে হয় নাই স্যার। এমনিতে হ্যাঁ, তুমি আমাদের যে অংশটুক ওই ক্রোমা কির জন্য করছি, ওইটার জন্য ওকে আনা, যে আমরা কেউ কবিতা পড়বো না, গান করতে গেলে লজ্জা পাবো, ওর এই ডিবেটে একটা গান গাবে, এই গানটা তুমি যদি শুট করে পিছনে যদি ক্রোমা ফেলে দিয়ে সেট বসায় দাও, মানে টিভি টেলিভিশন সেট, ক্লোজে একরকম, লং এ একরকম, মিডে একরকম, 3 ধরনের সেট বানাইতে হবে। এটার জন্য অ্যাঙ্গেল চেঞ্জ আছে, সাইড অ্যাঙ্গেল গুলিতে গেলেই মাস্টার যেটা এস্টাবলিশ করছো সেট, ওইটি আবার সাইডে গেলেও আনতে হবে। এটা হামিদুল বুঝতেছে আমি যা বলতেছি। জি স্যার। তো সেইটা যদি তুমি বানাইতে পারো, ওইটাই বরং আমাদের জন্য শিক্ষণীয়। এখন তুমি গান গাবানা, কবিতা গাবানা, লজ্জা বাবা দেখে ওই ছেলেটাকে রেখে আনছি, যে এইটা যদি আমরা ভালো করে করতে পারি, আমরা আমাদের পেজ থেকে, তোমাদের গ্রুপ থেকে তোমরা ইউটিউবে দিতে পারবা, ফেসবুকে দিতে পারবা, তাতে করে আমাদের উচ্চতা বৃদ্ধি পাবে, যে একটা ভালো রিনাউন আর্টিস্টের কাজ আমাদের গ্রুপ করছে। এটা এত প্রফেশনালি করছে ক্রোমাটা, যেটা পাবলিক প্রচার করা যায়। আর একটা হচ্ছে পাবলিক প্রচার করার গ্রহণযোগ্যতা নাই, এটা আছে অনেক ত্রুটিপূর্ণ, নাম্বার দিয়ে পাশ করানো যাবে, কিন্তু এটা পাবলিক আমরা দেবো না। গ্রাফিক ডিজাইনের মাল্টিমিডিয়া ক্রোমা এত দুর্বল, এত বাজে করছে, এটা দেওয়া যাবে না। লাইট খারাপ, তোমার ডেপথ নাই। ওই যখন ইয়ে করে ক্রোমা করেছে তখন চুল কেটে গেছে, ফিগার কেটে গেছে, পিছনে সেট খুবই অনন্দনিক সেট, যেটা দিচ্ছ বানাচ্ছ খুবই খ্যাত মার্কা, ক্ল্যামজি, তখন আমরা দেব না। তখন এটা বলবো যে এটা গোপন, এটা প্রহিবিটেড ফর এক্সামিনেশন, পরীক্ষা বাইরে 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 এটা প্রদর্শন করবো না। আবার এটা পাবলিকলি দেখানোর মতো যোগ্যতা আছে, ভালো কাজ দেখাও, প্রসার ঘটুক। তো সব কাজ তোমরা পাবলিকলি নিয়ে বানা ভাই, সব ভালো পরীক্ষা দিছে বলে সব ফেসবুক উঠাই দিবা অনুমতি ছাড়া, সেটা শিক্ষকের দুর্বলতা। তো অনেক কিছু আমি দেখি যে আমাদের ডিপার্টমেন্ট মানে ধুমায়া ফেসবুকে মেরে দেয়, এটা ফেসবুকে যাওয়ার মতো যোগ্যতাই নাই বা মেরিটই নাই, কিন্তু গ্রাফিক ডিজাইনের আমি এই কাজ করছি উঠাই দিছ, বা মানুষ হাসে। আমাদের ডিপার্টমেন্টে কিছু বিজ্ঞাপন দেখে লোকজন হাসে যে কি বানায় এরা, ডিপার্টমেন্ট যে অফিসিয়াল পেজে বিজ্ঞাপন গুলা দেয়, হ্যাঁ, এত আনন্দনিক, এত কমিউনিকেশন ফেল, এত দুর্বল কম্পোজিশন, কিছু মনে করো না এগুলো। আমরা তো পেশাদার জায়গায় কাজ করি, অনেক জায়গায় আপনি স্যার আপনি করেন না কেন, আমি তো ওগুলোর মধ্যে নাই। আমি একদিন আসি, একদিন বিজনেস করে চলে যাই, তোমাদের সঙ্গে একটু চিনি, তারপর তোমরা সেমিস্টার যখন চেঞ্জ হয়ে বড় হয়ে যাও, দেখা হয় না। দেখা হলে কিছুদিন সালাম দিয়ে কাছে আসে, আর দূর থেকে গালি দেয়, এই সারা বাচ্চা বহুদিন জ্বালাইছে, এখন মুক্তি পাইছে এর কাছ থেকে। তো এটা আছে কিছু। তো আমরা মনের কথা পড়তে পারি। এই এইভাবে তোমরা অ্যাসাইনমেন্টটা জমা দাও। আর তাহমিদ, ওর খুব ভালো লাগছে, এটা ব্যক্তিগত অনুভূতি, ওটা আমরা একদিন চা খাইতে খাইতে আমরা আলাদা করে শুনবো, যে ওর কি, ওই আর ও তো এখানকারই ছাত্র, তোমাদের ছোট ভাই, মাঝে মাঝে ডাইকে বইবা, গান শুনবা, ওরে খাওয়াবা, তাহলে তো তোমার জমে গেল। তাহলে টিভি প্রোডাকশন বুকস উইথ স্টোরি বুক
এটা তোমরা একটা ইয়েটা বানাচ্ছ, টক শোটার জন্য বানাচ্ছ একটা মানে বুক, প্রোডাকশন বুক ফর টক শো, পিপির মতো করে বানাচ্ছ। ওইটার আমরা একটা ভিডিও ভার্সন পাচ্ছি ফ্রম হামিদুল অর অ্যানাদার ভার্সন অর এনিওয়ান। ইফ ইউ উইশ টু এডিট অ্যান্ড প্র্যাকটিস ইউরসেলফ, তাহলে করতে পারো। এটা করলে এটা তোমার ব্যক্তিগত স্কিল ডেভেলপ করবে। আর ক্রোমাটা করতেছো দুইটা, আর একটা লিখতেছো, এক্সপিরিয়েন্স শেয়ার করতেছো যে তুমি কি কি শিখছিলা। এবার তো শিক্ষক 5-7 জন না, মাত্র ভিসি আছে, একটু কথা দিলে আমি, সাইবুল স্যার, আর হলো ক্ষমার একটু বলছে বাপ্পি। এই তো তোমার হচ্ছে প্রোডাকশনের লাইন আপ। এটা জমা দিয়ে দিব 3 তারিখের মধ্যে। আমি এটা এরপরে নম্বর ইম্পোর্ট দিতে হবে হচ্ছে আমাদের 4 তারিখ 5 তারিখ থেকে নম্বর ইম্পোর্ট দিয়ে দিতে হবে তোমাদের পিপিলিকায়। সেক্ষেত্রে এটা বেশি সময় নিও না, আজকে থেকেই কাজ শুরু করে দাও অন্যান্য কোর্সের পাশাপাশি। এই জন্য আমি তাৎক্ষণিকভাবে তাহমিদকে ফোন করছি যে আমি এই তথ্য না দিয়ে দিলে যে অ্যাসাইনমেন্টের প্রেশারটা, তাহলে তোমার লোড ম্যানেজমেন্ট করতে পারবা না, যে এইটার মধ্যে কতটুকু গুরুত্ব দিবা, অন্য কোর্সে কতটুকু গুরুত্ব দিবা। এখন তোমার খাটনিটা ভাগ হয়ে যাবে। এই হচ্ছে আমার কথা শেষ। আমরা এবার তোমরা বলো 1-2 মিনিটের মধ্যে শেষ করব। আর কোনো এই অ্যাসাইনমেন্ট রিলেটেড কোনো প্রশ্ন আছে কিনা? সোজা পানির মতো অ্যাসাইনমেন্ট, তাই না? এটা তো আগেও করছো তোমরা একই ধারায়, এটা দ্বিতীয় ফেস করবা। একটা ক্রোমার কাজ, একটা টকশোর কাজ, সারাদিন ব্যাপী কি কি হইলো সেটা টেকনিক্যাল জিনিসটা উঠায় ধরা, যে সারাদিন ডায়েরিটা লেখা যে এই সেট লাইট, তারপরে কস্টিউম লাইট নিয়ে কথা বলছি, মাইক্রোফোন নিয়ে কথা বলছি, তারপর সেট নিয়ে কথা বলছি, সেট যখন বসাইলাম কেন ট্রায়াঙ্গেল হলো, পিছনে কেন ওরকম থাকলো, এই ডেপথ অফ ফিল্ড ক্রিয়েট করলাম, ক্যামেরা প্লেসিং দিলাম 3 দিকে, এটা টেকনিক্যাল। ট্রলি এডিটিং অনলাইন কেমন হয়, লাইটগুলা 3D লাইট করা হইলো, কেমন অডিও নিলা এই 5 জন লোকের অনলাইন কনসোলের মধ্যে দিয়ে নিছো, কিন্তু দেখছো কোনোটা ক্যামেরাতে ঢুকে নাই অডিও, সবগুলো অডিও এসে ঢুকছে ওদের একটা অডিও কনসোলে। অডিও কনসোল থেকে একটা মাস্টার আউট ঢুকছে কোথায়? ভিডিও কনসোলে। যে ভিডিও কনসোলে অন্যান্য ভিডিও সোর্সের সঙ্গে একসঙ্গে মার্জ হয়ে অডিও ভিডিও একসঙ্গে আউটপুট হচ্ছে সফটওয়্যারে, ডিজিটাল হয়ে, ডিজিট আকারে ক্যাপচার হচ্ছে ইন হার্ড ডিস্ক, স্টোরেজ হচ্ছে। তুমি স্টোরেজ থেকে কপি করলেই তোমার হয়ে গেল। আগে টেপে হইতো, টেপটা আবার ডিজিটাইজ করতে হইতো রেকর্ডার দিয়ে, এখন সেটা লাগবে না। এখন তুমি হার্ড ডিস্ক থেকে তোমার ল্যাপটপে ডাইরেক্ট কপি করতে পারো, বা তোমার পিসিতে বা প্যানেলে। এই হচ্ছে আমার এই প্রক্রিয়াটা, তোমরা লিখে দিও। বলো এবার তোমাদের আর কোনো প্রশ্ন নাই, শেষ করি ক্লাস। তো অসংখ্য ধন্যবাদ। তোমরা স্যার, দীর্ঘদিন 36টা ক্লাসে তোমরা করেছো, একটা ক্লাস এই পর্যন্ত বাদ হয় নাই আমাদের। আমরা কোনো আমাদের নাই, এই মেকআপ উইকে ক্লাস নেওয়ার প্রয়োজন হয় নাই, বন্ধের দিন বা কোনো শুক্রবার শনিবার পরে নেই। তোমাদের সিনসিয়ারলি তোমাদেরকে পেয়েছি। তোমরা ইন পার্সনও যেমন ক্লাসে থেকে আমাকে সাহায্য করেছো, এই ক্লাস শুনেছো মনোযোগ দিয়ে, অ্যাটেন্টিভ ছিল, তোমাদের ব্যাচটা সত্যি সত্যি ভালো। পার্সোনালি অনেক প্রবলেম থাকতে পারে, বাট ইন্ডিভিজুয়ালি ইউ অল আর গ্রেট পিপল। আমি এটুকু বলবো, ইউ আর অল আর পার্সোনালি গ্রেট। আমি সেটা পেয়েছি তোমাদেরকে। অনলাইনেও তোমরা তোমরা যেভাবে ক্যামেরা ওপেন করে ক্লাস করো, খুব কম ব্যাচ আছে এই সংস্কৃতিটা রক্ষা করে। এই একটা সংস্কৃতি বলবো, যে ক্যামেরা ওপেন করা সংস্কৃতি, এটা কালচার, এটা তোমার রেসপেক্ট টু টু দ্য টিচার। এখন তুমি ক্যামেরা অফ করে রাখলা, তোমার গুড ফিলিংই নাই যে আমি ক্যামেরা বন্ধ করে শিক্ষক আমার সময় কি ধারণা নেবেন, এই মানসিকতাই তোমার ভিতরে ঢুকে নাই। তোমার ক্যামেরা বন্ধ রাখলে কি খুললে কি, এত মোটা চামড়া এ প্রজন্মের, ওরে ওই সেন্সেবল করা যায় নাই। আমি যেই ভাবে অনুভব করি, যেই উচ্চতায় আমি ভাবি, এই উচ্চতায় পৌঁছাতে গেলে হয়তো বা স্টুডেন্ট নাই। আমি এই জন্য ওকে বকা দিই না, চলি না, কারণ আমি বুঝতেছি যে আমার সেন্সেবল লেভেলেও নাই। প্রত্যেকের হবে না। আমি যে বললাম, ইউ আর অল পিপল আর পার্সোনালি গ্রেট, বাট combinedly you have some low faults and some problems in your mindset or your behavior. It maybe comes from your family or your roots. এটা কোনো অপরাধ না,
ইটস নট ক্রাইম, ইটস এ সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট। তোমার সাইকোলজি যেমন বড় হয়েছে, তুমি ওইটারই প্রকাশ ঘটাও তোমার বিহেভিয়ারের মধ্যে দিয়া। আমার কথা অনেক কিছু হয়তো বা অনেক উপর দিয়ে যায়, যারা একটু অনুভবে তারা বুঝবা স্যার কি বলতে চাইতেছে বা কি বলে। হুম। তো ফাইনালি শেষ করছি আজকে 36 ক্লাসে জার্নি। তো ইটস এ ওয়ান্ডারফুল জব, আমার ভালো লেগেছে তোমাদের সঙ্গে। বলো, আমার কথা শেষ। নয়ন কিছু বলতে চাইতেছে না? স্যার আমি তো বলতে ভয় পাইতেছি, তাও বলি। না, আর তো ভয় নাই, অ্যাসাইনমেন্ট তো শেষ। অ্যাসাইনমেন্ট শেষ স্যার, ওটার জন্য তা তো জমা দেওয়াটা বাকি। এটার জন্যই স্যার আমার কিছু কিছু কোশ্চেন আছে, ওগুলোর জন্যই স্যার। আমরা যে ফুটেজ গুলো নিব স্যার, মানে আমি তো ম্যাক্সিমাম টাইম ক্লাসে ছিলাম না, তাই মানে ওয়ার্কশপে ছিলাম না, তাই আমি অনেক কিছু মিস করছি। বল। স্যার আমরা ফুটেজ গুলা কার থেকে কালেক্ট করবো একটু বলে দিলেন যদি। ওই যে ওই যে নাম্বার দিলাম যে ওই ওয়াসিম, চিফ এডিটর যে আসলো, ওয়াসিমই জি। তো মালিক। হ্যাঁ, ওয়াসিমের নাম্বার দিছি তো, জি ওয়াসিমের নাম্বার আবার দেই। ওর বাসাবাড়টা অথবা বৈশাখী টিভিতে চাকরি করে, ওয়ারলেস গেট মহাখালী, তেঁতুলিয়া জি স্যার। কলেজের পাশে। তোরা যেখান থেকে ইয়ে করিস, এই যেখান থেকে স্বাচ্ছন্দ্য বোধ করিস, ওখান থেকে কালেক্ট করতে পারবি। একটা হইতে পারে এটা তোমার উম, বাড্ডা, হইতে পারে বাড্ডারামপুরা। বৈশাখী টিভি, এখান থেকেও তোমরা কালেক্ট করতে পারো। তোমার যদি হার্ড ডিস্ক থাকে নিয়ে যাবা, কপি করে নিয়ে আসা পড়বা এটা। আর এর মধ্যে সাইফুল স্যারের সঙ্গে ও বিলের কাগজগুলি আনার কথা, দিয়ে যাওয়ার কথা। হ্যাঁ, জি স্যার। ওর সঙ্গে কমিউনিকেট করো। ও যদি লোক পাঠায় বিলের কাগজটা দিয়া, তাহলে একই দিনে ও ফুটেজটা নিয়ে আসতো। তোমরা ক্যাম্পাসে কারো ল্যাপটপ বা অফিসের কম্পিউটারের সাহায্য নিয়ে তোমাদের হার্ড ডিস্কে ট্রান্সফার করে নিলা জিনিসটা। অথবা 500 হইতে পারে, 400 জিবি হইতে পারে ফুটেজ, বা 500 জিবি, বা আর একটু বেশি হইতে পারে, একটারা হইতে পারে। সেটা দেখতে হবে সারাদিনই তো রেকর্ড করছে। জি স্যার। জি স্যার। হ্যাঁ, ফুল ফুটেজ ওরা জিজ্ঞেস করলে 700-800 জিবির মতো হবে। হয়তো মানে ও কোন ইয়েতে করছে তার উপর নির্ভর করবে। ও যদি 4K তে করে থাকে এক ধরনের স্টোরেজ হবে, এইচডি মুডে করলে একরকম হবে। হ্যাঁ, এটা আবার তুমি কোন মুডে রেকর্ড করেছে ওই অনুযায়ী ডেটা বাড়বে। ওটা হচ্ছে আর কত ঘন্টা করেছে তার উপরে। তোমার যদি আলাদা তোমার মনে হয় যে নাই, তাহলে তুমি টকশোটা আলাদাভাবে নিবা, আবার তুমি ক্রোমাটা আলাদাভাবে নিলা। বাকিগুলো অত ইম্পর্টেন্ট না তোমার কাছে, তাও নিয়ে রাখতে পারো। আবার দেখো, এই প্রত্যেকটা ফুটেজ ক্যামেরা বডিতে রেকর্ড হয়েছে, ওখানে মেমোরিতে আছে। তুমি চাইলে ইন্ডিভিজুয়াল ক্যামেরার 3টা ক্যামেরার আলাদা আলাদা ফুটেজও আনতে পারবা। ওইটার আবার টাইম লাইনে বসে যে আমি মিস কাট করেছি, অনলাইনের সময় মিস করেছি কোনো শট, কিন্তু ওই বডিতে ক্যামেরার মধ্যে তো আছে। তখন তুমি ওইটা পারফেক্টলি ওই শটটাই নিতে পারবা। বুঝতে পারছো? ধরো আমি মাথা নাড়াইলাম যে আমাদের সঙ্গে ক্লাসে উপস্থিত হয়েছেন ইসলাম শফিক, ইসলাম শফিক মাথা নিচু করছে, তুমি শর্ট কাটছো কিন্তু দেরিতে কাটছো, তখন মাথা এরকম করা শেষ হয়ে গেছে, পর থেকে কাটছো মাথাটা উঠছে, এরকম উঠছে। তাহলে তুমি প্রথম 5 সেকেন্ড মিস করছো, তা 5 সেকেন্ড পাবা কোথায়? অনলাইনে তো আর নাই 5 সেকেন্ড। অনলাইনে তো যতটুকু মাথা পর থেকে কাটছো অতটুকুই আছে, কিন্তু ক্যামেরা বডির বা মেমোরি কার্ডে কিন্তু পুরোটাই আছে। তখন ইচ্ছা মতো তুমি পুরোটাই তুমি মাথা ডান বাম করে নিতে পারবা। এই কারণে বডিতে রেকর্ড করে, মানে ক্যামেরা মেমোরিটি। তো অনেক জায়গায় করে না, দরকার নেই, আমার একটা হলেই হবে। তো তোমরা ফুটেজটা কালেক্ট করবা, আমি নাম্বার কি দিয়ে দিব আবার? নাম্বার আছে? দিয়ে দিলে ভালো হয় স্যার। ওকে, আমরা আবার ওয়াসিমের নাম্বার দিয়ে দিচ্ছি। ওয়াসিম আরমান 016133। তাহমিদ ভাই, কেউ লেখো ভাই, আমার কলম। আচ্ছা, আমি জি এখানে স্যার, বলেন স্যার। লিখতেছে স্যার, বলেন স্যার, আপনি বলেন। 01713322, 61 নাকি 71? প্রথমে তো 6 বলছি। 01733। 0191। আমি আবার তোমার এনে দিয়ে দিচ্ছি, দাঁড়াও।